আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এরর কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই করোনাকালে আশা করি তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো এবং সতর্কতার সাথে রয়েছো এবং অনলাইন ক্লাসগুলোর নিয়মিত বাড়িতে বসে দেখছো এবং সেগুলো প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কোয়ান্টাম মেকানিক্স, ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো। আজকে কথা বলবো তোমাদের ফিজিক্সের অনার্স থার্ড ইয়ারের চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 রয়েছে বেসিক কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। এখন কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে, যে বিষয়গুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, সেই ধারণাগুলো এই চ্যাপ্টারে মূলত আলোচিত হয়েছে। সবচেয়ে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে মূল বিষয়টা এখানে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি 1927 সালে জার্মান পদার্থবিদ হাইসেনবার্গ উনি একজন জার্মান পদার্থবিদ ছিলেন। এবং উনি, এই যে আমরা জানি যে পদার্থ কণিকাগুলোর দ্বৈত প্রকৃতি রয়েছে, পদার্থ কণিকাগুলোর ডুয়াল ক্যারেক্টার রয়েছে বা দ্বৈত প্রকৃতি রয়েছে, ওই দ্বৈত প্রকৃতির উপর ভিত্তি করে পদার্থের দ্বৈত প্রকৃতি বা ডুয়াল নেচার, পদার্থের দ্বৈত প্রকৃতি উপর ভিত্তি করে উনি বিজ্ঞানী হাইসেনবার্গ একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করলেন। এই তত্ত্বের নাম হচ্ছে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপল অফ হাইসেনবার্গ। কোয়ান্টাম মেকানিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা নীতি। তারই নামানুসারে এটাকে বলা হয় হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এটার মূল কথা কি? মূল কথা হচ্ছে যে একই সময়ে দুইটা রাশিকে খুব সূক্ষ্মতার সাথে নির্ণয় করা সম্ভব না। এবং এটাকে যদি আমরা বিবৃতি আকারে লিখি, তাহলে বিবৃতিতে এই কথা বলতে হবে যে নির্দিষ্ট দিকে কোন একটি কণার অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল প্লাঙ্কের ধ্রুবকের সমান অথবা বৃহত্তর। দ্যাট ইজ, নির্দিষ্ট দিকে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর কোন একটা কণা গতিশীল, এবং কোন এক সময় পরে ওই কণাটার ভরবেগ মনে করলাম আমরা পি এক্স, এবং ওই সময়ে ওই কণাটার অবস্থান হচ্ছে তোমার ডেল্টা এক্স বা এক্স। তাহলে এক্স অবস্থানে কোন একটা কণার অবস্থান হচ্ছে এক্স, কণার ভরবেগ হলো পি এক্স। তাহলে এই যে দুইটা মৌলিক রাশি রয়েছে, এখানে দুইটা রাশি এক্স কণার সরণ এবং অবস্থান, এবং পি এক্স হচ্ছে ওই সময়ে কণার ভরবেগ। এই দুইটা আমরা একই সাথে পরিমাপ করতে পারবো না, কখনোই পারবো না। এটা হচ্ছে মূল কথা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির বিবৃতি দিতে গেলে এটা বলতে হবে নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থানের অনিশ্চয়তা, মানে যেহেতু সেখানে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, একবারে ডেফিনিট ভাবে আমরা অবস্থান নির্ণয় করতে পারছি না, তাহলে অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স, আর ভরবেগও আমরা সূক্ষ্মতার সাথে নির্ণয় করতে পারছি না, তার একটা অনিশ্চয়তা থেকে গেছে, দ্যাট ইজ ডেল পি এক্স। এটাকে বলছি ডেল পি এক্স। এই দুইটার অনিশ্চয়তা যতটুকু থাকবে তাদের গুণফল কি হবে? তাদের গুণফল তোমার গুণফল প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান হবে অথবা প্ল্যাঙ্কের ধ্রুবকের চেয়ে বড় হবে। এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিবৃতি।
তাহলে কোনো কণা যদি এভাবে এক্স অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে অনুরূপভাবে আমরা লিখতে পারি ডেল ওয়াই ডেল পি ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস এইচ, অথবা জেড অক্ষ বরাবর যদি হয় আমরা লিখতে পারি ডেল পি জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ। আর এইচটা কি? এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এবং এর একটা নির্দিষ্ট মান আছে সেটা আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হাইজেনবার্গের অনিশ্চয় নীতি। এখান থেকে আমরা যে কথাটা বলতে পারবো সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে কোনো কণার একই সাথে কোনো কণার দুইটা ধর্ম আমরা সূক্ষ্মতার সাথে নির্ণয় করতে পারবো না, সেখানে অনিশ্চয়তা থেকেই যাবে। তাহলে আমি যদি একটা কণার অবস্থান নির্ণয় করতে চাই এবং ওই সময়ে কণার ভরবেগও নির্ণয় করতে চাই, তাহলে অবস্থান ভরবেগ দুটা রাশি নির্ণয় করতে গেলে অবস্থানেরও একটা অনিশ্চয়তা থেকে যাবে এবং তোমার ভরবেগেরও একটা অনিশ্চয়তা থেকে যাবে। এই অনিশ্চয়তার গুণফল কখনোই কি হবে না, প্লাঙ্কস কনস্ট্যান্টের সমান হবে অথবা তার চেয়ে বেশি হবে, কখনোই কম হবে না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এর গুরুত্বটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গুরুত্ব কি বা ইম্পর্টেন্স অফ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপল, এটা হচ্ছে যে আমরা যদি ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে কথা বলি তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী তোমার কোনো কণা যদি চলমান হয়, গতিশীল বা চলমান কোনো কণার নির্দিষ্ট সময়ে অবস্থান অবস্থান এবং ভরবেগ এই দুটো যদি আমরা নির্ণয় করতে চাই, নির্দিষ্ট সময় পরে তার অবস্থান কোথায় এবং তার ভরবেগটা কত এটা নির্ণয় করতে চাই, এটা পরিমাপ সম্ভব ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এটা পরিমাপ কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এটা কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী যে কোনো কণা যখন গতিশীল হয়, কোয়ান্টাম মেকানিক্যাল কণা দ্যাট ইজ ইলেকট্রন, যে কণাগুলো খুবই সূক্ষ্ম খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন পজিট্রন নিউট্রিনো এই সকল কণাগুলো, এগুলো যখন চলে তখন তারা একটা নির্দিষ্ট তরঙ্গ গুচ্ছ বেগে চলতে থাকে। তরঙ্গ গুচ্ছ রূপে যেহেতু ওই পার্টিকেল ডুয়ালিটি একটা কথা আছে যে তরঙ্গ কণার কি আছে, একটা কণার তরঙ্গ রূপ রয়েছে আবার তোমার কণার উপর রয়েছে। তাহলে কণা যেহেতু গতিশীল তাহলে তার ভর আছে এবং তার সাথে তরঙ্গ জড়িত আছে। একটা গুচ্ছাকারে তরঙ্গ গুচ্ছ আকারে এটা গতিশীল রয়েছে, ওই কণাটা গতিশীল রয়েছে। তাহলে ওই কণার অবস্থান ওই তরঙ্গ গুচ্ছের ভিতর আছে কিনা এটা সম্পূর্ণভাবে অনিশ্চিত। তাহলে ওই কণার অবস্থানটা ওই তরঙ্গ গুচ্ছের ভিতর আছে কিনা এটা সম্পূর্ণভাবে অনিশ্চিত। এটা আমরা 100% কনফার্মলি বলতে পারবো না যে এটা ওই তরঙ্গ গুচ্ছের ভিতরে ওই কণাটা অবস্থান করছে, এটাই অনিশ্চিত, এটা সম্পূর্ণভাবে অনিশ্চিত। কারণ এই তরঙ্গগুচ্ছের কি রয়েছে, একটা বেগ রয়েছে, বেগ বিস্তৃতি রয়েছে, তাই কণাটির ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে যেহেতু অনিশ্চিত এর অবস্থান নির্ণয় অনিশ্চিত, অতএব আমরা ভরবেগ নিশ্চয়তার ভরবেগ নির্ণয় করাটাও ভরবেগ নির্ণয় করাটাও একটা অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখানে। এজন্য বলা হচ্ছে যে তোমার কোনো নিশ্চয়তা নাই, বা এখানে একটা নিশ্চয়তার বিষয় বা প্রবাবিলিটির বিষয় চলে আসছে। কোনো কোয়ান্টাম মেকানিক্যাল কোনো কণার যদি আমরা একই সাথে দুইটা রাশি মৌলিক রাশি বের করতে চাই তাহলে সেখানে অনিশ্চয়তা থেকে যাচ্ছে, অবস্থানের অনিশ্চয়তা থাকতেছে আবার ভরবেগেরও অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এবং এ সকল তরঙ্গ তাহলে তাহলে এই সকল তরঙ্গ কোথায় অবস্থান করছে এবং এদের বেগ বা ভরবেগ কত সেটা কি করা যাবে, সেটা নির্ণয় করার জন্যই আমাদের প্রয়োজন কি, অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনটি প্রিন্সিপল। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ আনসার্টেনটি প্রিন্সিপল ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এখন দেখা যাক আমরা এই কোয়ান্টাম মেকানিক্সের আনসার্টেনটি প্রিন্সিপল এটার যে
পরীক্ষালব্ধ প্রমাণ, এটার প্রতিষ্ঠায় নীতিটার যে প্রতিষ্ঠা করা যায় কিনা সেটা আমরা একটু দেখি। তাহলে আনসার্টেনিটি নীতির প্রতিষ্ঠা, এটা হচ্ছে প্রতিষ্ঠাটা ইলেকট্রন অপবর্তন পরীক্ষার মাধ্যমে, ইলেকট্রন অপবর্তন পরীক্ষার মাধ্যমে এই অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপল প্রতিষ্ঠা। এটা তার মানে আনসার্টেনিটি প্রিন্সিপলের একটা পরীক্ষালব্ধ প্রমাণ আমরা এখানে দেখাতে চাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে পরীক্ষার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা চিট নিলাম, চিট বা একটা স্লিট নিলাম। এই স্লিটের উপরে আমরা অনেক দূরের একটা উৎস থেকে ইলেকট্রন রশ্মি আপতন করলাম। ইলেকট্রন রশ্মি আপতিত হচ্ছে, এভাবে ইলেকট্রন রশ্মি আপতিত করলাম। তাহলে ইলেকট্রন রশ্মি আপতিত করলাম অনেক দূর থেকে মানে হচ্ছে এটা সমান্তরালে আসবে এবং চিট থেকে ওই ইলেকট্রন কি করবে, তাহলে আমরা এই বরাবর ইলেকট্রন এই বরাবর আসছে, এই চিট থেকে নির্দিষ্ট দূরত্বে আমাদের একটা পর্দা রয়েছে। ওই পর্দার উপরে ইলেকট্রন যখন এই চিট ঘেঁষে যাবে তখন সে কি হবে, অপবর্তিত হবে। তাহলে চিট ঘেঁষে যাওয়ার সময় অপবর্তিত হবে। মনে করলাম ডেল্টা থেটা কোণে এই ইলেকট্রন রশ্মি অপবর্তিত হলো। ডেল্টা থেটা খুবই সূক্ষ্ম কোণ, ডেল্টা কোণ অপবর্তিত হলো এবং অপবর্তিত হওয়ার জন্যই এই পর্দার উপরে অপবর্তন ঝালর একটা তারা সৃষ্টি করলো, সেই ইলেকট্রন গুলো অপবর্তন ঝালর সৃষ্টি করলো, এরকম অপবর্তন ঝালর সৃষ্টি করলো। এখন এখান থেকে তাহলে এই রশ্মিগুলো যখন অপবর্তন হবে, অপবর্তন হওয়ার ফলে এখানে কি হবে, গৌণ তরঙ্গ সমূহে, গৌণ রশ্মি সমূহের উপরিপাতন হবে। তাহলে গৌণ রশ্মি সমূহের উপরিপাতন হবে। তাহলে গৌণ রশ্মি সমূহের উপরিপাতন নীতির সাহায্যেই আমরা কি করব, এই ইলেকট্রন অপবর্তন পরীক্ষার মাধ্যমে আমরা এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রতিষ্ঠা করব। তাহলে দেখো এখানে অপবর্তন কোণ হচ্ছে আমার কত, থিটা। তাহলে এখানে অপবর্তন কোণ সমান হচ্ছে ডেল্টা থিটা, খুবই সূক্ষ্ম কোণ ডেল্টা থিটা। তাহলে আমরা অপবর্তনের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি ডি, যদি এই স্লিটের দৈর্ঘ্য যদি হয় তোমার ডি, তাহলে আমরা জানি পথপার্থক্য মানে এখানে কত হবে, ডি সাইন থিটা, দ্যাট ইজ সাইন ডেল থিটা হবে এখানে ইকুয়াল টু এন ল্যামডা। আমরা প্রথম ক্রম অপবর্তনের জন্য যদি ফর্মুলাটা ইউজ করি, দ্যাট ইজ এন এর মান 1 হবে, সেই ক্ষেত্রে হবে ডি সাইন ডেল্টা থিটা ইকুয়াল টু, এন এর মান 1 হলে এখানে ল্যামডা হবে। দিস ইজ কত, 1 নম্বর ইকুয়েশন। এখন চিরের প্রস্থটা যদি ডেল্টা ওয়াই হয়, তাহলে চিরের প্রস্থ আমরা মনে করলাম এটা হচ্ছে চিরের প্রস্থ ধরলাম আমরা যে এটা হচ্ছে ডি, এটা ডেল্টা ওয়াই, এটাই ডি ছিল চিরের প্রস্থ, এটা মনে করলাম ডেল্টা ওয়াই। আর ডেল্টা থেটা হচ্ছে খুবই ক্ষুদ্র, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল্টা থেটা যদি খুবই ক্ষুদ্র হয়, ডেল্টা থেটা ক্ষুদ্র হলে আমরা সাইন ডেল্টা থেটাকে কি লিখতে পারবো, সাইন ডেল থিটা ইকুইভ্যালেন্ট টু থেটা লিখতে পারবো, ডেল থেটা লিখতে পারবো, ডেল থেটা। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আর ডিটা আমরা ধরেছি ডেল ওয়াই, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমরা লিখতে পারবো এখানে ডি এর মান হচ্ছে ডেল্টা ওয়াই আর সাইন ডেল থিটা মানে ডেল থিটা ইকুয়াল টু ডেল্টা ওয়াই ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের
ল্যামডা। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই ডেল্টা থিটা। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন ইলেকট্রন রশ্মি যে ওখানে আপতিত হলো, এখানে ইলেকট্রন রশ্মি যে আপতিত হলো, ইলেকট্রন রশ্মিগুলো, এই ইলেকট্রন রশ্মি আপতিত হওয়ার আগে ওয়াই অক্ষ বরাবর কোনো কি উপাংশ ছিল? আপতিত হওয়ার আগে ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ ছিল না, যেহেতু সে এক্স অক্ষ বরাবর আপতিত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ ছিল না। আচ্ছা, ভরবেগের কোনো উপাংশ ছিল না ওয়াই অক্ষ বরাবর, কিন্তু যখনই সে আপতিত হলো, আপতিত হওয়ার পরে ডেল্টা থিটা কোণে আপতিত হলো, ডেল্টা থিটা কোণে আপতিত হলো, আপতিত হলে তার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় বরাবরই আপতিত হওয়ার পর তার ভরবেগের উপাংশগুলো সৃষ্টি হলো। তাহলে আমরা মনে করলাম যে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের উপাংশ হলো ডেল পি ওয়াই, আর এক্স অক্ষ বরাবর ভরবেগের উপাংশ হলো ডেল পি এক্স, এবং এখানে যে কোণটা উৎপন্ন করলো সে ডেল থিটা কোণ উৎপন্ন করলো, ডেল্টা থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে দেখো, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনের আদি ভরবেগ যদি পি হয়, তাহলে ইলেকট্রনের আদি ভরবেগ যদি পি হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার পি এর উপাংশ কত? তাহলে ইলেকট্রন অপবর্তনের পর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বরাবর পি এর উপাংশ কত হবে? পি এর উপাংশ, উপাংশ ডেল পি ওয়াই ইকুয়াল টু পি, ওয়াই অক্ষ বরাবর যেহেতু, তাহলে এটা কত হবে? ডেল পি ওয়াই সমান পি সাইন থিটা, সাইন থিটা মানে এখানে কত হবে? ডেল্টা থিটা। ধরো যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে পি সাইন ডেল থিটা, যেহেতু ডেল থিটা খুবই সূক্ষ্ম অতএব এটাকে আমরা পি ডেল থিটা লিখতে পারি। দিস ইজ এর ইকুয়েশন নাম্বার হচ্ছে এটা 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। এখন 2 এবং 3 যদি আমরা গুণন করি তাহলে কি হয়? 2 + 3 যদি গুণ করে ফেলা হয় তাহলে এখানে ডেল্টা ওয়াই, ডেল্টা পি ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই ডেল্টা থিটা ইন্টু পি ইন্টু ডেল্টা থিটা। ডেল্টা থিটা ক্যান্সেল, তাহলে এখানে আমাদের থাকলো ডেল্টা ওয়াই, ডেল্টা পি ওয়াই ইকুয়াল টু ল্যামডা পি ল্যামডা বা ল্যামডা পি, যাই হোক যেটাই বলা হোক, পি ল্যামডা। এখন এখান থেকে দেখো যে ডেল্টা পি ল্যামডা পি মানে কি? আমরা ওই যে প্রথমেই বলেছিলাম যে হাইসেনবার্গ কোত্থেকে কি পদার্থের দ্বৈত প্রকৃতি প্রত্যক্ষ ফল হিসাবে এই তত্ত্বটা পেলেন। দ্বৈত প্রকৃতির বা ডুয়াল নেচারের পদার্থ কণিকাগুলো, ডুয়াল নেচার যে আছে, ডুয়াল নেচারের যে সমীকরণ আছে, সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে আমরা জানি ল্যামডা পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই ল্যামডা পি মানে কত? ল্যামডা পি মানে হচ্ছে এইচ। তাহলে যেটা যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে এটা আমরা পাবো তোমার এটা হচ্ছে এরকম ইকুইভ্যালেন্ট টু ডেল্টা ওয়াই, ডেল্টা পি ওয়াই ইকুইভ্যালেন্ট টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ। কারণ আমরা এই যে এখানে এই সমীকরণটা থেকে এটা পেলাম এইচ। এখান থেকে আমরা যেটা লিখতে পাই সেটা হচ্ছে ডেল্টা ওয়াই, ডেল্টা পি ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ। তার মানে এই যে যে অনিশ্চয়তা অবস্থানের যে দুটা, আমি যদি অবস্থান এবং ভরবেগ পরিবর্তন করতে যাই একটা অক্ষ বরাবর, তাহলে অবস্থানের যে অনিশ্চয়তা থাকবে এবং ভরবেগের যে অনিশ্চয়তা থাকবে, এই দুই রাশির গুণফল কখনোই প্লাঙ্কস কনস্ট্যান্টের চেয়ে কম হবে না, তার সমান হবে অথবা বেশি হবে। এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রমাণ। তাহলে এটা হচ্ছে হাইজেনবার্গের, এটাই, এটি হলো হাইজেনবার্গের, হাইজেনবার্গের
অনিশ্চয়তা নীতি। তাহলে আমরা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিটা দেখলাম এবং হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিটার প্রমাণও পেলাম। তাহলে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা এবং খুবই সহজ। এই প্রমাণটা তোমরা একটু ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবে, পরীক্ষায় খুব আসে। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির বিবৃতি, এর গুরুত্ব এবং এটা কিভাবে পাওয়া গেল, এর প্রমাণটা যেটা আমরা করলাম, এই তিনটা খুব ভালোভাবে তোমাদেরকে আয়ত্ত করতে হবে। এখানে দেখো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে আমরা আর একটা কাজ করতে পারি। একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে তোমার হাইসেনবার্গের অনিশ্চয়তা। আমরা জানি যে পদার্থের পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, মৌলিক কণিকাগুলো থাকে। পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কে থাকতে পারে না? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রন, কিন্তু ইলেকট্রন চারদিক দিয়ে ঘুরে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে কেন নিউক্লিয়াসের মধ্যে তোমার ইলেকট্রন থাকতে পারে না? এটার প্রমাণ কিন্তু আমরা জানি না। এর প্রমাণ খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে কেন তোমার ইলেকট্রন থাকতে পারে না, এর প্রমাণ এই হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন না থাকার কারণ আমরা এখন হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিতে প্রমাণ করব। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা কিন্তু পরীক্ষায় 1 বছর পরপরই থাকে। তাহলে এটার সলিউশনটা কেমন হবে সেটা আমরা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিতে দেখি। তখন ঘটনা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের অভ্যন্তরে, এটা একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কত, ব্যাসার্ধ কত? নিউক্লিয়াসের একটা ব্যাসার্ধ কত? নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় তোমার 10⁻⁻14 মিটার। তাহলে একটা ইলেকট্রন যদি করতে চায়, এর অভ্যন্তরে থাকতে চায়, তাহলে তার সর্বোচ্চ কত পরিমাণ জায়গা সে থাকতে পারবে? তার অবস্থানের অনিশ্চয়তা কতটুকু জায়গা? এতটুকু জায়গা, তাই তো? তাহলে তাকে অবশ্যই তার অবস্থানের অনিশ্চয়তা কতটুকু? এইটুক মানে হচ্ছে ব্যাস পরিমাণ জায়গা, দ্যাট ইজ 2 × 10⁻⁻14 মিটার দূরত্বে, এর ভিতরেই তার অবস্থানটা হতে হবে। দ্যাট ইজ তার অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 2 × 10⁻⁻14 মিটার, দ্যাট ইজ এটাকে আমরা বললাম ডেল এক্স। এটা তাহলে এই অবস্থানের অনিশ্চয়তার জন্য তার এখানে ডেল পিটা কত, সেটা আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে বের করতে পারি। তাহলে আমরা অনিশ্চয়তা নীতি লিখি এখানে। তাহলে অনিশ্চয়তা নীতি হতে পাই ডেল এক্স ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ। তার মানে আমরা ইকুয়াল টু এইচ ধরেই কাজটা করি। তাহলে এখানে দেখো ডেল পি সমান কত, ডেল এক্স অবস্থানে তার ভরবেগের অনিশ্চয়তা কত সেটা আমরা একটু বের করি, এইচ বাই ডেল এক্স। তাহলে এইচ মানে কত? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর মান আমরা জানি 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। আর হচ্ছে তোমার ডেল এক্স মানে হচ্ছে 2 × 10⁻⁻14 মিটার। তাহলে এখানে যদি আমরা
ক্যালকুলেশনটা করি তাহলে 10 টু দি পাওয়ার 4 3, তাহলে 3.31 ইন্টু 10 টু দি পাওয়ার 14 আর 34, তাহলে আমাদের ওখানে থাকলো হচ্ছে 10 টু দি পাওয়ার -20 ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ওই ওই অবস্থানে নিউক্লিয়াসের ইয়েতে তোমার ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের ওই কণাটির ভরবেগের অনিশ্চয়তা পেলাম। ডেল পির মান আমরা এখান থেকে পেলাম। দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1। এখন দেখো, তার মানে ওই ইলেকট্রনের ভরবেগের ন্যূনতম মানটা, মিনিমাম মান, ন্যূনতম মান ইলেকট্রনের যে ভরবেগ, ইলেকট্রনের ভরবেগের ন্যূনতম মান হবে হচ্ছে তোমার এই 3 ইন্টু 10 টু দি পাওয়ার -20 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা ইলেকট্রনের গতিশক্তিটা বের করতে পারি। সুতরাং ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি মানে টোটাল এনার্জি, ইলেকট্রনের এনার্জি, সেটা হচ্ছে p²/2m। তাহলে গতিশক্তি ডেল্টা p² লিখলেও ক্ষতি নেই, গতিশক্তির অনিশ্চয়তা ডেল p²/2m আমরা জানি। তাহলে 3.31 ইন্টু 10 টু দি পাওয়ার -20 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m মানে 2 ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তাহলে এখান থেকে দেখো, তাহলে ওই ইলেকট্রনের গতিশক্তি বা টোটাল এনার্জিটা কত হতে হবে ওর ভিতরে। এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার -8 জুল। 6.8202 ইন্টু 10 টু দি পাওয়ার -8 জুল, একে যদি আমরা এমইভি তে কনভার্ট করি তাহলে সেখানে আমরা পাবো কত, প্রায় 37.60 মেগা ইলেকট্রন ভোল্ট বা এমইভি। এটা পেলাম হচ্ছে তোমার ইলেকট্রনের গতিশক্তি। এই পরিমাণ হতে হবে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে চায়। কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যেটা দেখা গিয়েছে, তাহলে এটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু ইলেকট্রনের গতিশক্তির থিওরিটিক্যাল ভ্যালু পেলাম হচ্ছে 37.66। এটা হচ্ছে 37.60 মেগা ইলেকট্রন ভোল্ট পেলাম, মেগা ইলেকট্রন ভোল্ট। এই গতিশক্তি থাকতে হবে যদি সে নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে চায়। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল হিসাবে দেখা গিয়েছে, পরীক্ষালব্ধ ফলাফল কি বলে, ফলাফল অনুযায়ী তোমার নিউক্লিয়াস ইলেকট্রনের শক্তি কত হয়, ইলেকট্রনের শক্তি তোমার 4 MeV এর অধিক নয়। ইলেকট্রনের শক্তি কখনো 4 MeV এর বেশি পাওয়া যায় না কোথাও। কিন্তু নিউক্লিয়াসে থাকতে হলে ইলেকট্রনের শক্তি হতে হবে কত, 37.6 MeV, কিন্তু 4 MeV এর চেয়ে বেশি পাওয়া যায় না। তাহলে এখান থেকে কি পাওয়া গেল, এখান থেকে বোঝা যাচ্ছে যে তাহলে যেহেতু অত শক্তি নাই, অতএব ইলেকট্রন কি করতে পারে না, কখনোই নিউক্লিয়াস এর অভ্যন্তরে থাকতে পারে না। এটা হচ্ছে আমাদের সুন্দর একটা প্রমাণ।
যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারে না, এর প্রমাণটা আমরা সুন্দরভাবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যবহার করে এখান থেকে দিতে পারি। এখানে দেখো আমরা আরেকটা ছোট্ট একটা অঙ্ক করার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা ইলেকট্রন 10⁻⁹ মিটার দূরত্বের ভিতর অবস্থান করে। একটা ইলেকট্রন অবস্থান করতেছে এর ভিতরে, যার দূরত্ব কত? যার দূরত্ব হচ্ছে 10⁻⁹ মিটার। এই দূরত্বের ভিতরে অবস্থান করছে একটা ইলেকট্রন এর ভিতরে। ইহার বেগের অনিশ্চয়তা কত? তাহলে এর যে বেগ, ইলেকট্রন যে এখানে যে বেগে আছে, এখানে তার বেগের অনিশ্চয়তা ডেল্টা ভি ইকুয়াল টু হোয়াট? এটা কত আমাদের চেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা অনিশ্চয়তা নীতিতে এই সমস্যাটার সমাধান করতে পারি। আমরা জানি অনিশ্চয়তা নীতি অনুযায়ী বা আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী অনিশ্চয়তা নীতি হতে লেখা যায় হচ্ছে ডেল এক্স ডেল পি সমান হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমরা ডেল এক্স ডেল পি সমান পেলাম হচ্ছে এইচ বাই ডেল্টা এক্স। তাহলে ডেল পি মানে হচ্ছে এম ভি, ভরবেগ, এম ডেল ভি ইকুয়াল টু এইচ বাই ডেল্টা এক্স। বা এখান থেকে আমরা ডেল ভি সমান কত পাবো? ডেল ভি সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম ডেল্টা এক্স। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেল ভি এর মানটা এখান থেকে বের করে নিতে পারি। এর মানটা কত হবে? সুতরাং ডেল্টা ভি ইকুয়াল টু তোমার মানগুলো বসে দাও, এইচ এর মান বসাও। এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই এম মানে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি ইন্টু অবস্থান কতটুকু, এটাই হচ্ছে আমাদের ডেল এক্স। 10⁻, মানে এই অবস্থানের ভিতরে ইলেকট্রনটা তার গতি সম্পাদন করছে 10⁻⁹ মিটার ইন্টু 10⁻⁹ মিটার। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে ডেল্টা ভি এর মান আসে আমাদের কত? যোগ বিয়োগ গুণ ভাগ 7.28 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ এর ভিতরে ইলেকট্রনটা যে গতি সম্পাদন করবে সেই বেগটা হচ্ছে 7.28 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে ওই আমাদের কোনো কণার ভরবেগ বা অবস্থানের অনিশ্চয়তাটা কি, সেই অনিশ্চয়তাগুলো আমরা এখান থেকে বের করতে পারছি। কিন্তু একবার ডেফিনিটলি বা সার্টেনলি দুইটা রাশির মান আমরা বের করতে পারি না, এবং এই বের করার জন্যই আমাদের যেটা প্রয়োজন হয়, আমাদের সেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটার প্রয়োজন হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আজকের টপিকসটা কোয়ান্টাম মেকানিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই নীতিটা তুমি যদি না জানো, না করতে পারো, বা আজকে যেগুলো করালাম এগুলো না জানলে কোয়ান্টাম মেকানিক্স সামনে আর অগ্রসর হতে পারবে না, কিছু বুঝতে পারবে না। অতএব এটা খুব ভালোভাবে বুঝতে হবে। খুব সিম্পল জিনিস, বাড়িতে বসে দেখবা, সুন্দরভাবে দেখবা এবং সেগুলো প্র্যাকটিস করে রপ্ত করার চেষ্টা করবা।
ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকো। পরে আর একদিন আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব, এবং সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।